কেউ বা তার অবস্থান থেকে প্রতিবাদটুকু চালিয়ে গেছেন। আমি সেই গণতন্ত্রকামী জনতাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই আন্দোলনটি 17 বছর আগে আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতি পেয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে, যেই ছাত্র আন্দোলন পরবর্তীতে ছাত্র গণ আন্দোলন এবং পরবর্তীতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। সেই ছাত্র গণ আন্দোলন এবং সেই গণ অভ্যুত্থানের শাহাদত বরণকারী সকল বীর যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে এই ইউনিয়ন সহ এই সদর উপজেলার আমার যেই সমস্ত নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা সর্বশেষ গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, আমি তাদের সুস্থ জীবন কামনায় প্রার্থনা করি মহান আল্লাহ পাকের দরবারে। আমার যেই সমস্ত সহযোদ্ধা আওয়ামী জুলুম নির্যাতনকে উপেক্ষা করে প্রতিটি মুহূর্ত এই রামনগর ইউনিয়নবাসীর জন্য একটি ভোটের অধিকার, মানুষ হিসেবে মানুষের অধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের বন্ধুদের জন্য কথা বলবার এবং লেখবার স্বাধীনতা নিশ্চিত করবার জন্য রাজপথ আঁকড়েছিলেন। ভয় ভীতিকে উপেক্ষা করে যারা কখনো এই 17 বছরের রাজপথ থেকে আমাকে ছেড়ে যাননি, তাদের সংখ্যা আমি জানি। এখানে যারা উপস্থিত তাদের হয়তো 20 ভাগের 1 ভাগও নয়, কিন্তু আজকের এই পর্যায়ে এসে আমি তাদের সেই অবদানের কথাও গভীর শ্রদ্ধা করে স্বীকার করি। আজকে যদি আমরা মনে করি 1 জুলাই থেকে যে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়েছিল, যেই আন্দোলনের চূড়ান্ত পরিণতি জুলাইয়ের শেষ সময় থেকে শুরু হয়ে 5ই আগস্টে শেষ হলো, এই 1 মাস 5 দিনের লড়াই সংগ্রাম এবং বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তাহলে গণতন্ত্রকামী মানুষের ত্যাগ, তিতিক্ষা, অবদান, জীবন এবং রক্তকে আমরা অস্বীকার করব। 2008 সালে 30শে ডিসেম্বর একটি সাজানো পাতানো প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেদিন নেত্রীর এই বক্তব্যের গুরুত্ব হয়তোবা আমরা অধিকাংশ মানুষই উপলব্ধি করতে পারিনি। সেদিন যখন আমরা বাক স্বাধীনতার কথা বলেছিলাম, গণমাধ্যমের বন্ধুরা হয়তো ভেবেছিল আমরা আমাদের কথা বলার অধিকারটুকু চাই। সেদিন যখন আমরা মানবাধিকারের কথা বলেছিলাম, বাংলাদেশের মানুষ কিংবা ভিন্ন রাজনৈতিক দলের মানুষ মনে হয়তো বা ভেবেছিল আমরা বিএনপির নেতা কর্মীদের বেঁচে থাকবার অধিকারটুকু চাই। আমরা যখন আইনের শাসনের কথা বলেছিলাম, তখন সমাজের অন্য শ্রেণী পেশার মানুষ ভেবেছিল আমরা আসলে আদালত থেকে জামিন চাই, আমরা কারামুক্তি চাই। সময় গেছে, দিন গেছে, মাস গেছে, বছর গেছে, যুগ পার হয়ে যখন সময় আর শেষ হয় না, তখন এদেশের মানুষ বুঝেছে বাক স্বাধীনতা বলতে বিএনপি বুঝিয়েছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার লেখবার এবং বলবার স্বাধীনতাকে। গণমাধ্যমের বন্ধুরা বুঝেছে এক এক করে যখন পত্রিকা এবং টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে, তখন বাক স্বাধীনতা বলতে বিএনপি কি বুঝিয়েছিল। মানবাধিকার বলতে বাংলাদেশের মানুষ বুঝেছে
যখন খালে খেতে বিলে ভিন্ন রাজনৈতিক চিন্তার কারণে যখন লাশ পাওয়া যেতে থাকলো, সেই লাশ কখনো কৃষকের, সেই লাশ কখনো শ্রমজীবীর, সেই লাশ কখনো ইজি বাইক চালকের, যার সাথে রাজনীতির কোনো দূরতম সম্পর্ক নেই, তখন মানুষ বুঝলো মানবাধিকার বলতে বিএনপি কি বোঝায়। আইনের শাসনের কথা যখন বলেছি কেউ বুঝতে পারেনি, কিন্তু যখন আওয়ামী লীগ তার প্রতিবেশীকে সাইজ করবার নাম করে প্রতিনিয়ত মিথ্যা মামলায় জ্বলিয়েছে, যখন আইন শৃঙ্খলা বাহিনী চাঁদা দাবি করেছে, আপনি যখন আপনার হাড়ের গরুটা বিক্রি করেও সেই চাঁদার টাকা পরিশোধ করতে পারেননি, কিংবা আপনার গোলা ভরা দান বিক্রি করেও যখন আপনি আপনার চাঁদার টাকাটা পরিশোধ করতে পারেননি, তখন বোঝা গেছে আইনের শাসন বলতে বিএনপি কি বোঝায়। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আমরা বারংবার বলেছি শেখ হাসিনা সাধারণ কোনো শাসক নয়। শেখ হাসিনাকে যদি স্বৈর শাসক বলা হয় তাহলে সংজ্ঞা ভুল হবে। শেখ হাসিনাকে যদি এক নায়কতান্ত্রিক বলা হয় তাহলে এক নায়কতান্ত্রিক যারা ছিলেন সারা বিশ্বে তারা লজ্জা পাবেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা হিটলার মুসলিনকে হার মানিয়েছে। তাই শেখ হাসিনার পতন কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সকল রাজনৈতিক দলকে একাট্টা হতে হবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে 42টি রাজনৈতিক দল শেখ হাসিনার পতন দাবিতে রাজপথে নেমে এসেছিল। আমরা তারপরেও বলেছি শুধু রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব নয়। গণ অভ্যুত্থান প্রয়োজন। যে গণ অভ্যুত্থানের রচনা করবে ছাত্র, যে গণ অভ্যুত্থানের রচনা করবে শ্রমিক, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, কেউ বাকি থাকবে না। যখন সবাই মিলে চাইবে তখনই গণ অভ্যুত্থান সূচিত হবে এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে। আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা মেধার ভিত্তিতে চাকরির জন্য দাবি করেছিল। এই কথাটা আমরা বারংবার বলেছি। বাংলাদেশে মেধার ভিত্তিতে কোনো চাকরি হয় না। 56% কোটার মাধ্যমে চাকরি হয়। বাদ বাকি 44% চাকরি পেতে গেলেও আপনাকে আওয়ামী পরিবারের সন্তান হতে হবে। শুধু আওয়ামী পরিবারের সন্তান হলেও আপনি চাকরি পাবেন না। আপনাকে ন্যূনতম 30 থেকে 50 লক্ষ টাকা যদি ঘুষ দিতে পারেন আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী, আতিপাতি নেতাকে, তাহলেই আপনি চাকরি চিন্তা করতে পারেন। সেই কথাটি ছাত্ররা বলা শুরু করলেন, মেধার ভিত্তিতে আমরা কর্মক্ষেত্র চাই। তাদের একটি নিরীহ কর্মসূচি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে উপহাস করলেন শেখ হাসিনা আমাদের সন্তানদেরকে রাজাকার উপাধি দিয়ে। এই হচ্ছে আওয়ামী লীগ। যাকে তারা পছন্দ করবে না তাকে কথায় কথায় তারা রাজাকার বলে, অথচ নির্লজ্জের মতো রাজাকারের সাথে মেয়ের বিয়ে দেয় তাদের আত্মীয়তা। অর্থাৎ আপনি আওয়ামী লীগ করলে রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর আওয়ামী লীগ না করলে মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায়। ছাত্ররা প্রতিবাদ করলো। আমাদের জন্ম 21 শতাব্দীতে, কারোরবার জন্ম 20 শতাব্দীর শেষে। আপনি কিভাবে আমাদেরকে রাজাকার বলেন? যেই রাজাকার গালি হয়েছিল, আজকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজাকার বলে গালি দেবার কোনো সাহস কারণ নেই, কারণ সমগ্র দেশবাসী নিজেদেরকে রাজাকার বলে উপাধি দিয়েছে। এর মাধ্যমে তারা শেখ হাসিনাকে উপহাস করেছে। শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, আমরা বলবার চেষ্টা করেছি, আমাদের ত্রুটি চেপে ধরবার চেষ্টা করা হয়েছে। 50 লক্ষ রাজনৈতিক কর্মী আমার দলে, তারা মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার কারাগারে গেছে। তারপরেও তো আমরা প্রতিবাদ থেকে সরে আসিনি। যে কথাটা আমরা হয়তোবা অনুচ্চারিত স্বরে বলবার চেষ্টা করেছি, যেই স্বর হয়তো আপনাদের কানে পৌঁছায়নি, ছাত্ররা বলে দিয়েছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আপনি বোঝেন কথাটা কোন জায়গায় লাগে? লাগে বলেই শেখ হাসিনার দক্ষিণ হস্ত ওবায়দুল কাদের পরের দিন ছাত্রলীগকে লেলিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। যখন নিজের সন্তানকে আহত হতে দেখলো মা, যখন নিজের ছোট বোনকে আহত হতে দেখলো ভাই, যখন নিজের কন্যাকে আহত হতে দেখলো বাবা,
তখন একে একে সেই ছাত্র আন্দোলনের সাথে বাবা মা ভাই বোন সম্পৃক্ত হলো। আস্তে আস্তে ছাত্র আন্দোলন ছাত্র গণ আন্দোলনের রূপ নিল। এই আন্দোলনের ব্যাপ্তি বাড়তে থাকলো। যে রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে সংসার চলে না, সেই রিকশাওয়ালা পরবর্তীতে আন্দোলনে সম্পৃক্ত হলো। যেই শ্রমজীবী মানুষ সারাদিন কাজ করেও সংসার চালাতে পারে না, সেই শ্রমজীবী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো। যেই কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না, সেই কৃষক এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো। যেই গৃহবধূ সংসার চালাতে হিমশিম খায়, সেই গৃহবধূ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো। ঠিক এইভাবে গণ অভ্যুত্থানের সূচনা হলো এবং শেখ হাসিনা ওয়াজেদের দম্ভ চূর্ণ হয়ে তার পারিষদ বর্গকে নিয়ে রাতারাতি রাতের আলোয় না দিবালোকে দিনের আলোয় দুপুর বেলা পালিয়ে যেতে হলো। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আমরা বিএনপি করি, আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। তাই আজকে আমরা দাঁড়িয়ে আমার 6 শতাধিক নেতা কর্মী, এই 17 বছরে গুম হওয়ার পরেও আমার 5000-এর উপর নেতা কর্মী সারা দেশে জীবন দেবার পরেও, আমার 20,000-এর উপর নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করবার পরেও, আমার 50 লক্ষের উপর নেতা কর্মী মিথ্যা মামলায় জর্জরিত হওয়ার পরেও আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একজন কর্মী হিসেবে উদার চিত্তে বলতে পারি, এই আন্দোলনের কৃতিত্ব, এই আন্দোলনের সফলতার দাবিদার আমি কিংবা আমার দল এককভাবে নয়, বাংলাদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটে। যেহেতু আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তাই আমরা চাই 18 কোটি মানুষ মিলেই আগামী দিনের বাংলাদেশটি গড়ব। জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে, জনগণের সমর্থনেই, এই রামনগরের মানুষের সমর্থনেই তাদের ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে, সদর উপজেলার 15টি ইউনিয়নের ভোটারদের সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন, পৌরসভার 9টি ওয়ার্ডের ভোটারের মাধ্যমে পৌরসভার মেয়র নির্বাচিত হবেন। এটি আমাদের চাওয়া। আমি এখানে আসিনি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে, আমার কোনো চাওয়া নেই জীবনে কিছু হবার। এই দল, এই দেশ, এই যশোরবাসী আমার প্রয়াত পিতাকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, আমার পিতার অবর্তমানে আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন, অভিভাবকত্বের ছায়া দিয়েছেন, আপনাদের কাছে নতুন করে চাইবার কিছু নেই। এই আওয়ামী লীগ বারবার আমাকে হত্যা করতে চেয়েছে, এই আওয়ামী লীগ বারবার আমাকে কারারুদ্ধ করতে চেয়েছে, শুধুমাত্র আপনাদের প্রার্থনা, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসায় তারা আমাকে পরাজিত করতে পারেনি। তাই কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব আপনাদের, কৃতিত্ব সমগ্র সদর উপজেলাবাসী, কৃতিত্ব এই সমগ্র যশোরের মানুষের। তাই সেই কৃতজ্ঞতার জায়গা থেকে, আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধের দায় থেকে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের নিরাপত্তা নিশ্চিতের নিমিত্তে। আমার দলের সমস্ত স্তরের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে 5 তারিখ রাত থেকে আমরা প্রাণান্তকর ভাবে চেষ্টা করছি। যদিও আমরা সরকারে নই, আমাদের সাথে কোনো জনপ্রতিনিধি নেই, আমাদের হাতে কোনো মেশিনারিজ নেই, কিন্তু তারপরে কেন দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছি? কারণ বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমরা জানি, আমরা বিশ্বাস করি, জনগণ যদি আবারও তাদের ভোটাধিকার ফিরে পায়, ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, আর জাতীয় সংসদ সদস্য বলেন, তারা সকল জায়গায় বিএনপি সমর্থিত প্রার্থীকেই বেছে নেবে। আর সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। 17 বছর ক্ষমতার বাইরে ছিলাম, তারপরে কেউ কি বলতে পারবে এই রামনগরের মানুষের সুখে দুঃখে আমার দলের নেতাকর্মীরা পাশে দাঁড়ায়নি? এই যশোরের মানুষ কি বলতে পারবে তাদের আপদে বিপদে আমার দলের নেতাকর্মীরা পাশে দাঁড়ায়নি?
যেখানে সংকট ছিল, যেখানে অভাব ছিল, আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা পাশে দাঁড়িয়েছি। করোনা মহামারীর সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নিরাপদ জায়গায় চলে গেছে, আমার দলের নেতা কর্মীরা গ্রাম থেকে গ্রাম ছুটে গিয়ে মানুষের জন্য অক্সিজেন এবং ওষুধের ব্যবস্থা করেছে, তাদের মুখে খাবার তুলে দিয়েছে। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ভাইরা নিজের জীবন তুচ্ছ করে ওই সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যেতে চাই শুধুমাত্র বৃহত্তর পরিষদে রাজনীতি করবার জন্য, বৃহত্তর পরিসরে মানুষের খেদমত করবার জন্য। তাই আজ শেখ হাসিনার পতনের পর যদি আমার দলের কোন নেতা কর্মী ভেবে থাকেন আওয়ামী লীগ 17 বছরে যেভাবে রামনগর ইউনিয়ন কিংবা রাজারহাট কিংবা যশোর চালিয়েছে, আমরা হয়তোবা সেই সুযোগটা ফিরে পেতে যাচ্ছি, আপনারা ভুল করছেন। আওয়ামী লীগকে দেখে রাজনীতি শেখবার কোনো প্রয়োজন নেই। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে রেখে রাজনীতি শেখবার কোনো সুযোগ নেই। রাজনীতি শিখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দর্শন থেকে। রাজনীতি শিখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি থেকে। রাজনীতি শিখতে হবে দেশনায়ক তারেক রহমান এবং আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের রাজনীতি শেখে। এই রাজনীতি মানুষের জন্য, যেই রাজনীতি সাধারণ মানুষের জন্য, যেই সাধারণ মানুষের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। আমরা দেখি না মানুষকে উপকার করবার সময় কে বিএনপি আর কে আওয়ামী লীগ, কে হিন্দু আর কে মুসলমান, কারণ আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন এইখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু নেই, এই বাংলাদেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নেই, এই বাংলাদেশে কোনো পাহাড়ি বাঙালি উপজাতির মধ্যে কোনো পার্থক্য নেই। 55,598 বর্গ মাইলে আমরা যে বা যারা জন্মগ্রহণ করেছি, যে বা যারা বসবাস করি, তাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। তাই এখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মা বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। মনে রাখবেন আপনাদের সন্তান হিসেবে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের ভাই হিসেবে আমরা পাশে আছি। এই যশোরে কোন দুষ্কৃতিকারীর সাহস হবে না আপনাদের গায়ে একটি ফুলের টোকাটো ফেলার। তার আগে আমার দলের নেতা কর্মীরা বুক পেতে আপনাদের সুরক্ষা। অতীতেও বাবরি মসজিদ হামলার সময় আমার প্রয়াত পিতা এই সদর উপজেলা এবং যশোর শহরের প্রতিটা প্রান্তে তিনি টহল বসিয়েছিলেন, ধর্মীয় উপাসনালয়, পূজা মণ্ডপ পাহারার ব্যবস্থা করেছিলেন। আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি, আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দলের নেতা কর্মীরা 5 তারিখ সন্ধ্যা থেকেই আমরা বিভিন্ন পূজা মণ্ডপে এবং বন্দী পাহারার ব্যবস্থা করছি। আমরা জানি না আইন শৃঙ্খলা বাহিনী কবে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। আমরা তাই সদর উপজেলার প্রতিটি গ্রামে আমরা মহল্লা সুরক্ষা কমিটি করেছি। আমরা সেই কমিটি করে শুধুমাত্র বিএনপি লোকদেরকে রাখিনি, সেখানে অন্য রাজনৈতিক দল, ওখানে সামাজিক ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা সম্পৃক্ত করেছি, ছাত্র ভাই বোনদেরকে সম্পৃক্ত করেছি। কারণ আমরা মনে করি এই দেশে এই রামনগরের ওয়ার্ড, পাড়া, মহল্লা সুরক্ষা এটি একা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, দায়িত্ব আমাদের নয়। আমরা সকলকে নিয়ে কাজ করতে চেয়েছি। যে আওয়ামী লীগের ভাইরা গত 17 বছরে কাউকে অত্যাচার করেননি, কাউকে মিথ্যা মামলায় জড়াননি, কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুট করেননি, কাউকে খুন করেননি, অস্ত্র নিয়ে মহড়াবাজি করেননি, চাঁদাবাজি করেননি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের বাসা বাড়িতে থাকবেন, আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। আর যারা নিজেদেরকে অপকর্মে জড়িয়েছেন তাদেরকেও দল হিসেবে আমরা মোকাবেলা করব না। তাদেরকে আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী এখন অন্তত পরিবর্তিত পরিস্থিতিতে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করবে। কিন্তু আমাদের উদারতার সুযোগ নিয়ে আমি খবর পাচ্ছি এখানে বহু চিহ্নিত সন্ত্রাসী যারা 17 বছর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের ছায়ায় লালিত পালিত হয়েছেন, তারা রাতারাতি রং বদল করে, ঢোল বদল করে বিএনপি সাজার পায়তারা করছেন। তার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে চিনি, আমার দলের নেতা কর্মীরাও চেনে, কিন্তু অতি আবেগে পড়েও যদি আমার দলের কোন স্তরের নেতা কর্মী
নিজের শরীরের গা গরম ভাবটি বাড়াবার জন্য, নিজের দল ভারী করবার জন্য তাদেরকে আড়ালে আপনাকে নিয়ে যাবার ঘরবার চেষ্টা করেন, আমরা তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক। সনাতন ধর্মাবলম্বী মা বোনদের উদ্দেশ্যে বলছি, এখানে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবর্গ উপস্থিত আছেন, আমরা দিন রাত পরিশ্রম করছি। এরপরও যদি মনে করেন আমার দলের কোন স্তরের নেতা কর্মীর দ্বারা আপনি কোনোভাবে আক্রান্ত হচ্ছেন, আমি বিশ্বাস করি আমার মোবাইল নাম্বারটি আপনাদের অনেকের কাছেই রয়েছে, না থাকলে আমার নাম্বার পাওয়া খুব কঠিন কোনো কাজ নিয়ে আমি একটি নাম্বারই ব্যবহার করি। মেহেরবানি করে আপনারা আপনাদের পরিচয় গোপন করেও আমার কাছে আপনাদের তথ্যটি পৌঁছে দিতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সর্বোচ্চ সততার সাথে যশোরের মানুষ আমার কাছে আমানত স্বরূপ আমি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার সর্বোচ্চ দিয়ে আমার সর্বশক্তি দিয়ে আমি লড়াই করবো ইনশাআল্লাহ। আমি জানি, আমি বিশ্বাস করি আমার দলের কোন নেতা কর্মী এই ধরনের কাজ করেনি কিংবা করতে পারে না, কিন্তু আমি বলছি এই অরাজক পরিস্থিতিতে আরো অরাজকতা তৈরি করবার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসী এবং গুন্ডা বাহিনী কিন্তু বর্তমান তাদের জনপ্রতিনিধিরা পালিয়ে গেছে, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বাভাবিক কাজ করছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে শেখ হাসিনা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছিলেন। সেই কারণে এই রকম একটি প্রশাসনিক শূন্যতার সুযোগ নিয়ে ওই সন্ত্রাসীরা, ওই আওয়ামী লীগের দোসরেরা কিন্তু এই রামনগর কিংবা রাজারহাটকে অস্থিতিশীল করতে চায়নি। তাই আমার দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে এই অস্থিতিশীল পরিবেশকে শান্ত রাখবার মূল দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। যারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। যে কর্মী সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে না, দাঁড়াতে চায় না, সেই কর্মীর বিএনপিতে জায়গা হবে না প্রিয় সাথী। আমি তাই আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের কর্মীরা, আমাদের নেতারা যে কাজ করছেন 5 তারিখ সন্ধ্যায় 6 তারিখ এই 2 দিন আমরা চেষ্টা করেও হয়তো কিছু জিনিস আমরা নিয়ন্ত্রণে রাখতে পারিনি, কিন্তু 7 তারিখে আমরা পূর্ণ শক্তিতে আমরা মাঠে নেমেছি এবং আগামীকাল থেকে আরো একটি কাঠামোর মাধ্যমে আমরা কাজ করছি। যখন থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করবে আমাদের কর্মী বাহিনীরা এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব ইনশাআল্লাহ। পরিশেষে আমি শুধু এই কথাটি বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মানুষে আমরা যেহেতু রাজনীতি করিনি, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মানুষে আমরা কাজ করছি না, আমরা কাজ করব না। মানুষের পাশে দাঁড়াবার যে শিক্ষা আমাদের রয়েছে সেই শিক্ষা থেকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।